মহান মে দিবসে রাজধানী সহ দেশ জুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ, ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও কমেনি মজুরি বৈষম্য, বিদ্যমান আইনই দায়ী বলছেন সংশ্লিষ্টরা। আইএলওর সব পরামর্শ মানা সম্ভব নয় জানালেন প্রতিমন্ত্রী। চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ। চলতি মাসেই চুক্তি হবে জানালেন রেলমন্ত্রী। নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে শঙ্কা। 2 মাসের নিষেধাজ্ঞার পর আজ আবারও নদ নদীতে মাছ ধরা শুরু। নিষেধাজ্ঞা সফল হওয়ায় উৎপাদন বেশি হওয়ার আশা উচ্ছ্বসিত জেলেরা। এবং নানা সমস্যায় মংলা বন্দরে কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। লোকসানে ব্যবসায়ীরা। কার্যক্রম গতিশীল না হলে ক্ষতিগ্রস্ত হবে বন্দর অর্থনীতি বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে শ্রমিক অধিকার আদায়ের গৌরবময় স্মৃতি বিজড়িত মহান মে দিবস পালন করছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে সকাল থেকে রাজধানী জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতীয় প্রেস ক্লাব ও তোপখানা রোড এলাকায় খণ্ড খণ্ড মিছিল ও র্যালি নিয়ে জমায়েত হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা আন্তর্জাতিক আইন মেনে ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান। এছাড়া কর্মক্ষেত্রে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারী শ্রমিকদের জন্য প্রাপ্য সুবিধা দেওয়ারও দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। র্যালি শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। আমাদের যাতে সুযোগ সুবিধা আমাদের চলাফেরায় ভালো থাকে, এইটাই আমরা চাচ্ছি। এই প্রথমবার আমরা বাংলাদেশের শ্রমিকদের সন্তান যারা নাকি লেখাপড়া করে সরকারি মেডিকেল কলেজে, সরকারি বিশ্ববিদ্যালয়ে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, তাদের সন্তানদেরকে 3 লক্ষ টাকা করে আমরা সাহায্য দিব বৃত্তি হিসাবে। ওই গার্মেন্টস সেক্টরে যে পণ্য আপনারা নিয়ে থাকেন তার উপরে যদি $1 আপনারা বাড়িয়ে দেন, আমার শ্রমিক আরো অনেক বেশি মজুরি আমাদের পক্ষে দেওয়া সম্ভব। তা করবেন না, আমাদের জ্ঞান দেবেন। দর্শক, রাজধানীর মতিঝিলের বলাকা চত্বরে চলছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1000 টাকা থেকে 5300 টাকা করে দিয়েছেন। যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন অধিকার, সেই ট্রেড ইউনিয়ন অধিকার আমাদের দেশের মানুষের সীমিত হয়ে পড়েছিল, সেই ট্রেড ইউনিয়ন অধিকার আইনে থাকলেও মালিকরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগ করে দিয়েছেন। কিভাবে এই শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়ন করতে পারে তার সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। সড়ক পরিবহন সেক্টরে আমরা দেখেছি, যখন সড়ক পরিবহন শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তখন আমাদের পাশে এসে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন। 1992 সালে যখন আমরা 11 দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, ঢাকা শহরে তৎকালীন সরকার ঢাকা শহরের বিভিন্ন টার্মিনাল দখল করে, শ্রমিক ইউনিয়ন দখল করে, বিভিন্ন সন্ত্রাস সৃষ্টির মধ্য দিয়ে যেভাবে আমাদের অধিকার পূর্ণ করার চেষ্টা করেছিলেন, পার্লামেন্টে সেদিন বক্তৃতা করেছিলেন শেখ হাসিনা। বিরোধী দলের নেতা হিসাবে শেখ হাসিনা আমাদের পক্ষে বক্তব্য রেখেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন শ্রমিকদের 11 দফার ন্যায্য দিকগুলো যেন মেনে নেওয়া হয়, এবং সেটা মেনে নিয়েছিলেন তৎকালীন সরকার। প্রশ্ন হলো যে আজকে যে আইনটি এসেছে, এই আইন নিয়ে অনেক কথা আজকে আমরা শুনতে পাই। আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে আমরা এটাকে কালো আইন বলছি না,
কালো আইন সেটি যেই আন্দোলনে যেই আইনে কোনো দিক গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে বোধহয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার 494 সায়দাবাদ থেকে তারা মিছিল করে এসেছেন। আমি তাদের অভিনন্দন জানাই এবং এই ইউনিয়নের নেতৃবৃন্দ নয়ন সাহেব এবং করমানি সাহেব, আপনাদের শোভা সাহেব, আপনাদেরকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দর্শক, মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে সভা চলছে সেখানে বক্তব্য রাখছিলেন নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বেশিরভাগ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ থাকলেও এখনো তাদের মজুরি বৈষম্য নিরসন সম্ভব হয়নি। এজন্য দেশের শ্রম আইনকে দুষছেন সংশ্লিষ্ট সংগঠনগুলো। এক্ষেত্রে সমান মজুরি সহ আন্তর্জাতিক শ্রম সংস্থার বেশ কিছু পরামর্শ থাকলেও তা বাংলাদেশের ক্ষেত্রে মানা সম্ভব নয় বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী। খলিলুর রহমানের ক্যামেরায় MR আমিনের রিপোর্ট। পুরুষের পাশাপাশি নারী শ্রমিক মাটি কাটা, ইট ভাঙ্গা, অবকাঠামো তৈরিতে সহায়তা সহ অনেক কঠিন কাজই করে থাকেন। ঢাকা উত্তর সিটির রাস্তায় কর্মরত এমনই কয়েকজন নারী জানান, পুরুষের চেয়ে 150 থেকে 200 টাকা কমে কাজ করছেন তারা। ছেলে মেয়ে সবাই সমান কাজ করি, কিন্তু ছেলেদেরকে যত টাকা দেয় আমাদেরকে তত দেয় না। মহিলারা যে কাজ করে আমিও সেই কাজ করি। আমি ভাই 450, মহিলারা ভাই 300। 350 টাকা চাইলে কয় গেল আপনারা 300 টাকা হইলে হাজির হইলে আইন নাই লাইন নেই। পুরুষের পাশাপাশি ঢালাইয়ের কাজে এসব নারী সমপরিমাণ শ্রম দিলেও মজুরির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। শুধু এখানেই নয়, বেসরকারি বিভিন্ন অফিসেও মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন নারীরা। রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি হাসপাতালে গিয়েও দেখা যায় একই চিত্র। একজন আয়া ওয়ার্ড বয়ের চেয়ে প্রায় 2000 টাকা বেতন কম পান। শ্রম অনুযায়ী বেতন কম ও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন নার্সরাও। 12 ঘন্টা ডিউটি করি, 10,000 টাকা বেতন পাই। 12,000 টাকার উপরেই আসে মাসে। মাতৃত্বকালীন ছুটি আমরা 3 মাস পাই। কর্পোরেট পর্যায়ে নারীরা মজুরি বৈষম্যের শিকার না হলেও মানসিক হেনস্থার শিকার হয়ে তারা পিছিয়ে পড়ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা। বৈষম্যের শিকার হচ্ছে না একেবারেই সেটা আমি বলবো না। মেন্টাল হ্যারাসমেন্ট আছে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট আছে, অনেক কিছু আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর দেয়া তথ্য মতে পুরুষ যে পরিমাণ মজুরি পাচ্ছে তার তুলনায় একজন নারী ম্যানুফ্যাকচারিং খাতে পায় 76%, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানে পায় 71%, হোটেল ও রেস্টুরেন্টে পায় 69% এবং কনস্ট্রাকশনে পায় 60%। সমান মজুরি না দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না বলেই এমন মজুরি বৈষম্য চলতে পারছে বলে মনে করে শ্রম অধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক শ্রম সংস্থায় সেখানে তারা বেশ কয়েকটা সুপারিশ বাংলাদেশ সরকারের কাছে করেন, সমান মজুরির ব্যবস্থা যাতে সর্বস্তরে করে ফেলা হয়। নারী 30 পাউন্ডের একটা ঝাঁকা নিচ্ছে, পুরুষ 50 পাউন্ডের ঝাঁকা নিচ্ছে, তাহলে কিন্তু পরিমাণগতভাবে নারীর কম হবে, কিন্তু সময়টা যেহেতু সমান দিবে, মজুরি কিন্তু সমান হওয়ার কথা। তাহলে আইনের এই সুবিধাটা থেকে নারীর কি সুবিধা হলো? আইনের দুর্বল দিকগুলো সংস্কারের পাশাপাশি মজুরি বৈষম্য নিরসনে জনসচেতনতা দরকার বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী। একজন ব্যবসায়ী তার শ্রমিক তাকে সমানভাবে তার ন্যায্য মজুরি দিবে কিনা এটা কি তার দায়িত্ব না? সরকার কি সমস্ত কিছু দেখে পারবে? আইএলও স্ট্যান্ডার্ডের পরামর্শ বাংলাদেশে কি সম্ভব? বাংলাদেশে 83 লক্ষ অর্থনৈতিক ইউনিট থাকায় সব ক্ষেত্রের বৈষম্য পর্যবেক্ষণ ও প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। MR আমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রায় 6 কোটি শ্রমিকের জন্য রয়েছে মাত্র 7টি শ্রম আদালত, যা প্রয়োজনের তুলনায় কম। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের সংখ্যা কম হওয়ায় মামলা জট বেড়েই চলেছে। এতে মামলা করার আগ্রহ হারিয়ে ফেলছেন চাকরি বঞ্চিত শ্রমিকেরা। এছাড়া শ্রম আইনের আওতাভুক্ত শ্রমিকরাও আইনের দুর্বলতা, সীমাবদ্ধতা আর প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। শাফিন জাহিদের রিপোর্ট। মিরপুরে অ্যানা এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন রানা ও দীপু। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার কথা থাকলেও তা না দেয়ায় বাধ্য হয়ে কাজ ছেড়ে দেন তারা। শেষের 2 মাসের বেতন চাইতে গেলে তা দিতে অস্বীকার করে নানা টালবাহানা শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক। নানান কথা বলে স্যালারিটা আটকা দিতেছে, আর আমাদের এখানেও কোনো যে কাউকে বলবো এরকম কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। 2 মাস স্যালারি জমে গেছে কিন্তু ফোন রিসিভ করতেছেন। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। উনি ফোন দেওয়া উল্টা পাল্টা আমাদের হুমকি ঝাড়ি দিতেছে যে আপনাদের কিসের স্যালারি পাবেন, প্রমাণ আছে। আসলে এই বিষয়ে যে মামলা কোথায় করতে হয় এটা জানি না।
এ তো গেল শ্রম আইন সম্পর্কে অজ্ঞ শ্রমিকের গল্প। এবার আসা যাক আইন সম্পর্কে সচেতন মুজিবুল হকের কথায়। এক অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে হারানো চাকুরি ফিরে পেতে 1993 সালে আইআরও মামলা দায়ের করেন এই কর্মী। এছাড়াও বকেয়া বেতন ও মজুরি পেতে মামলা দায়ের করে গেল 24 বছরেও কোনো কুল কিনারা পায়নি এই কর্মচারী। যেহেতু আমি 3টা তদন্তে নির্দোষ ছিলাম, সে তো আমাকে উচিত ছিল যে আমাকে চাকরিচ্যুত না করা। আমি এখনো মামলা লড়তেছি বকেয়া বেতন ভাতার জন্য। ঢাকার 3টি শ্রম আদালত বলছে প্রায় 15,000 বিচারাধীন মামলার মধ্যে 11,000-এরও বেশি মামলা আছে যা 6 মাসের বেশি পুরনো। এর মধ্যে মজুরি ও বকেয়া বেতন সম্পর্কিত মামলা প্রায় 90%। আইন অনুযায়ী এসব মামলা 60 দিনের মধ্যে নিষ্পত্তি হবার কথা থাকলেও 60 মাসেও মামলার কোনো সুরাহা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই মালিক পক্ষের অনুরোধে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় আসামিরা। লম্বা লম্বা ডেট দেয়, 3টা ডেটে বছর পার। আইনের বিধান হলো 60 দিনে মামলা শেষ করতে হবে, কিন্তু ওনারা মামলা ফাইল করলে প্রথম নোটিশটাই ইস্যু করে 3 মাস পরে কোর্টে অ্যাপিয়ারেন্স। শ্রমিকদের সংগঠন ডিলস বলছে সারা দেশে প্রায় 6 কোটি শ্রমিকের জন্য রয়েছে মাত্র 7টি শ্রম আদালত, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। এটাই মামলা দীর্ঘসূত্রিতার মূল কারণ। সব শ্রমিক এই আইনের আওতায় সুরক্ষা পায় না। এটা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ভিত্তিক যে শ্রমিক তারা এটা পায়। সুতরাং একটা বৃহৎ সংখ্যক শ্রমিক ওই মজুরি না পেলে আদালতে যেতেই পারে না। আদালতের সংখ্যা বাড়াতে হবে কমপক্ষে পুরাতন জেলা শহরের যে কার্যালয়গুলো সেখানে এবং শিল্পাঞ্চলগুলোতে। তিনি জানান বিচার বিলম্বিত হওয়ায় শ্রমিকদের মাঝে আস্থাহীনতা তৈরি হওয়ায় দেশের অধিকাংশ শ্রমিকই মালিক পক্ষের সাথে আপোষে যায়। এছাড়াও শ্রমিকদের প্রতি সরকারের নীতিগত অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান বিশেষজ্ঞরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই সময়ের বাণিজ্যে আরো থাকছে। দিনাজপুরে 5 উপজেলায় বোরো ক্ষেতে ব্লাস্টের আক্রমণ, কীটনাশকেও মিলছে না সুফল। আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও থাকছে পদ্মা বহুমুখী সেতু রেল সংযোগ প্রকল্প নিয়ে রিপোর্ট। কাগজে কলমে প্রকল্প শুরু 2016 সালের জানুয়ারিতে, তবে চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু করা যায়নি পদ্মা বহুমুখী সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। এই অবস্থায় রেলমন্ত্রী বলছেন চলতি মাসেই সম্পন্ন হবে দুদেশের মধ্যে এই চুক্তি। পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন সেতু উদ্বোধনের দিনই রেল চলাচল শুরু করার যে পরিকল্পনা ছিল যথাসময়ে কাজ শুরু না হওয়ায় তা এখন অনেকটাই কঠিন হবে। এহসান জুয়েলের রিপোর্ট। নানা প্রাকৃতিক ও কারিগরি জটিলতা, তবু নদীতে চলছে পদ্মা সেতুর কাজ। 2015 সালে শুরু আর 2018 সালের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা। নকশা অনুযায়ী সেতুর নিচের অংশে রেল এবং উপরের অংশে চলবে অন্য যানবাহন, ফলে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলকেও রেল সংযোগের আওতায় আনা হবে। যেখানে রাজধানীর কমলাপুর থেকে ছাড়া ট্রেন গ্যান্ডারিয়া হয়ে 37 কিলোমিটার দূরের মুন্সিগঞ্জের মাওয়ায় যাবে, সেখান থেকে মূল পদ্মা সেতু দিয়ে যাবে অন্য প্রান্ত জাজিরায়। আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 42 কিলোমিটার এবং পরে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত 87 কিলোমিটার রেল সংযোগ দেওয়া হবে। কমলাপুর থেকে গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত 3 কিলোমিটার রেল লাইনে হবে প্রথম কাজ। পুরো কাজের জন্য গত বছরের 8 আগস্ট চীনের সরকারি কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে স্বাক্ষর হয়েছে চুক্তি। তবে দেশটির সঙ্গে ঋণ চুক্তি এখনো হয়নি, তাই শুরু করা যাচ্ছে না কাজ। ফলে সেতু উদ্বোধনের দিনই পুরো রেল লাইন চালুর পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন। আশা করি ইনশাআল্লাহ আগামী মাসে লোন এগ্রিমেন্ট আমরা করতে পারবো। যে লক্ষ্য নির্ধারণ করেছে এর মাঝে এই প্রকল্পটি আংশিক, অর্থাৎ ভাঙ্গা থেকে পদ্মা ব্রিজের এপার পর্যন্ত আমরা যদি শেষ করতে পারি তাহলেও অন্তত পদ্মা ব্রিজের উপর দিয়া ট্রেন চালানো সম্ভব হবে। প্রথম পর্যায়ে রেলপথ নির্মাণের জন্য 361 হেক্টর জমির প্রয়োজন হবে। এর মধ্যে শরীয়তপুর এবং মাদারীপুরের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অন্য জেলাগুলোতে কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত সমন্বয় হচ্ছে মূল পদ্মা সেতুর কাজের সঙ্গেও। আমাদের সাথে যে কমন জায়গাটা, এই জায়গায় জমিটাও আমরা অধিগ্রহণ করে রাখছি ওদের সুবিধার জন্য। তাদের তো টার্গেট ছিল আমাদের সাথে সাথে শুরু করার, বাট এটা কঠিন হবে তাদের জন্য, যেহেতু এখনো কাজ, বাস্তব কাজ শুরু হয় নাই। এই রেল প্রকল্পের ফলে শুধু যশোর পর্যন্ত রেল লাইনই যোগ হবে না, একই সময় ঢাকার সঙ্গে মোংলা এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের রেল যোগাযোগের প্রাথমিক দুয়ার খুলবে। এর মধ্যে বেশ দেরি হয়ে গেছে। চীন সরকারের সঙ্গে ঋণ চুক্তির বিষয়টি দীর্ঘ 1.5 বছর ধরে ঝুলে থাকায় কাজে হাত দেওয়া যায়নি এখনো। আর তাই পদ্মা সেতু চালুর প্রথম দিনেই পুরো রেল সংযোগ চালুর বিষয়টি থেকে আপাতত কিছুটা সরে আসতে হচ্ছে মন্ত্রণালয়কে। তবে আশার কথা
চলতি মাসেই ঋণ চুক্তি সম্পূর্ণ হয়ে গেলে কিছুটা দেরিতে হলেও রেলে চড়ার সুযোগ পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ভোলা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানের নদ নদীতে মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হওয়ায় এই মৌসুমে মাছের উৎপাদন বেশি হওয়ার আশা করছে মৎস্য বিভাগ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নৌকা ও জাল নিয়ে নদীতে নেমে পড়েছেন জেলেরা। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাসের জন্য ভোলার সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হওয়ায় এই মৌসুমে মাছের উৎপাদন বাড়ার আশা করছে মৎস্য বিভাগ। আমাদের যে অভিযান পরিচালনা হয়েছে তাতে জেলেরা মাছ ধরতে পারেনি এবং মাছ তাদের সঠিকভাবে ডিম ছাড়তে পেরেছে এবং একই সাথে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। যেহেতু উৎপাদন বেশি হবে, জেলেরা বেশি পরিমাণে মাছ ধরবে এবং তারা মাছের ক্ষেত্র থেকে বেশি আয় করতে পারবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার নদীতে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। মৎস্য বিভাগ চলতি মৌসুমে ইলিশের ভালো উৎপাদন আশা করলেও প্রথম দিনে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় হতাশ হয়েছেন অনেক জেলে। জাল কমপ্লিট করে নদীতে গেলাম, ইলিশ মাছের সংখ্যা একেবারেই কম। ইলিশ মাছ গেল কই, একবার মাছ নাই, টুটুল নাই, সব জানলা বিকালে আম গেছে, একবার হুদাইছি, কে চালতে দানা কে ভাই না, এই অবস্থা আছে। মাছটা আল্লাহ বানিও, মাছটা আল্লাহর। ইলিশ অভয়াশ্রম ঘোষণার প্রেক্ষিতে নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। গত মধ্যরাতে এর মেয়াদ শেষ হয়েছে। মধ্যরাতের পর থেকে মৎস্যজীবীগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নদীতে মাছ ধরতে শুরু করেছে। এছাড়া শরীয়তপুরে ইলিশের অভয়াশ্রম সহ দেশের উপকূলীয় নদ নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দিনাজপুরে 5টি উপজেলায় বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দেয় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কীটনাশক স্প্রে করেও কোনো ফল পাচ্ছেন না। ক্ষেতের ধান সাদা এবং চিটা হয়ে যাচ্ছে। ধান বাঁচাতে কৃষি বিভাগের কাছে ব্লাস্ট রোগ দমনে পরামর্শ চেয়েও ব্যর্থ হচ্ছেন তারা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ, চিরিরবন্দর এবং কাহারোল উপজেলার বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দেয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। আক্রান্ত জমিতে কৃষক ফসল বাঁচাতে বেশি দামে কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করেও শেষ রক্ষা করতে পারছেন না। স্প্রে করার পরও 2-3 দিনের মধ্যে পুরো জমিতে ছড়িয়ে পড়ছে। 6-7 বিঘা জমি আমি 28 ধান লাগাইছি, সব ধান ধরে নেন 2 দিনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ব্লাস্ট রোগের মার্কেটে যত প্রকার বিষ আছে আমরা স্প্রে করার পরেও থামানো যাচ্ছে না। বিএস গালার কাছে মোবাইল করি, ওরা কোনো ফিরা উত্তর দেয় না। ঋণ মাহাজন কিভাবে করিমো সুজিমো ওইটাও আমাদের কোনো বুদ্ধি নাই। সামনে আবাদ করবো বা খাবো এরকম কোনো আমাদের ক্যাপাসিটি নাই। আমরা শেষ হয়ে গেছি। সরকারের কাছে আমার অকুল আবেদন যেন আমাদের ভবিষ্যতে আবাদ করার জন্য সুযোগ সুবিধা দেয়। এই অবস্থায় এই কৃষক নেতা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি বীমা চালুর দাবি জানিয়েছেন। এই রোগটির কারণে আজকের এই এলাকার কৃষক সর্বশান্ত। এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের কৃষি বীমা চালু করার জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। কীটনাশকে স্প্রে করায় রোগটি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন কৃষি কর্মকর্তা। আমাদের উপশহরে কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে সার্বক্ষণিক কৃষকদের গ্রুপ মিটিং করছে, প্রশিক্ষণ দিচ্ছে, মাঠে প্রেসক্রিপশন করে দিচ্ছে এবং বারবার স্প্রে করার কারণে রোগটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আর আবহাওয়া একটু ভালো হলে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। দিনাজপুরে এবার বোরো মৌসুমে 1,78,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। হজ যাত্রী পরিবহনের জন্য লন্ডন ঢাকা লন্ডন রুটে আগামী 28 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে 38টি ফ্লাইটের 10টি বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লাভজনক এই রুটে ফ্লাইট বাতিলের কারণে বিমান কর্তৃপক্ষ যাত্রী হারাবে বলে মনে করছেন লন্ডনের বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
লন্ডন ঢাকা লন্ডন রুটে বিমান বাংলাদেশ ছাড়া সরাসরি অন্য কোনো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা না করায় বিমানে ব্রিটেন প্রবাসীদের অন্যতম ভরসা। কিন্তু আসন্ন হজ ফ্লাইট পরিচালনায় আগামী 28 জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই রুটের 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের অন্যান্য তারিখের ফ্লাইটে আসা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা। হজ ফ্লাইট পরিচালনা করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন নেটওয়ার্কে কিছু শিডিউল কার্টেল করতে হয়। ওই ফ্লাইটগুলোকে আমরা টার্গেট করেছি যে ফ্লাইটগুলোতে বুকিং ছিল খুব কম। আমরা যে সময় ফ্লাইটটা ক্যান্সেল করছি সিস্টেম থেকে, এটা অলরেডি ফ্লাইট ডেটের 3 মাস আগে। নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ফ্লাইট বাতিলের বিষয় জানিয়ে দেওয়া হয় ট্রাভেল ব্যবসায়ীদের। ট্রাভেল ব্যবসায়ীরা জানান বিমান কর্তৃপক্ষের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, আর তাই বাতিল করা হচ্ছে ফ্লাইটগুলো। বিমানের যে কাস্টমারগুলো আমাদের লন্ডন থেকে যায় তারা বিমান বুকিং না হয়ে অন্যান্য এয়ারলাইন্সে এবার চলে যাচ্ছে। বিমান খালি থাকার কারণে বিমানকে ডাইভার্ট করে হজের দিকে নিয়ে যাচ্ছে, যেটা বিমান হয়তো ভবিষ্যতে এই রোডটা লস করবে। এভাবে ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাভেল ব্যবসায়ীরা। যাত্রীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিমানের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে জানান তারা। বিমানের যে কাস্টমারগুলো আছে ওই কাস্টমারগুলোকে আমরা অন্যদিকে ডাইভার্ট করতে হচ্ছে। এটা বিমান একদিকে ওর গুডউইল নষ্ট করতেছে, প্লাস বিমান কাস্টমার হারাচ্ছে। বিগত 2015-16 সালে লন্ডন ঢাকা লন্ডন রুটে 58,786 যাত্রীকে পরিবহন সেবা প্রদান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ফ্লাইট পরিচালনার অজুহাতে লন্ডন ঢাকা রুটে 10টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর এতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সেই সময়ে বাংলাদেশে যেতে ইচ্ছুক ব্রিটেন প্রবাসীদের। ঘন ঘন ফ্লাইট বাতিলের কারণে বিমান থেকে যাত্রীরা অন্য এয়ারলাইন্সের দিকে ঝুঁকে পড়ছেন বলে মনে করছেন অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নানামুখী সমস্যায় মংলা বন্দর দিয়ে রিকন্ডিশন মোটরযান আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। আমদানিকারকদের দাবি এসব কারণে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত বন্দরের কার্যক্রমকে গতিশীল না করা হলে ক্ষতিগ্রস্ত হবে বন্দর কেন্দ্রিক অর্থনীতি। আবুল বাশারের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। মংলা বন্দর দিয়ে 2009 সাল থেকে শুরু হয় গাড়ি আমদানি। পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছরের ব্যবধানে এ বন্দর দিয়ে প্রায় 5000 গাড়ি কম আমদানি হয়েছে। আমদানিকারকদের অভিযোগ, বন্দর থেকে শুল্ক ভবনের দূরত্ব 45 কিলোমিটার। ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে খুলনায় শুল্ক ভবনের কাজ শেষ করা সম্ভব হয় না। এছাড়া অনলাইন ব্যাংকিং সেবা ও গাড়ি ডেলিভারির সুব্যবস্থা না থাকা, বন্দর থেকে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি হওয়া, কুকুর, ইঁদুর ও বিড়ালের উৎপাত এবং ফেরিতে গাড়ি ওঠাতে এবং নামাতে প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হতে হয়। মূল সমস্যাটা একটাই, আমাদের দূরত্বের সমস্যা। মংলা বন্দর এক জায়গায় এবং কাস্টমার আরেক জায়গায়, সেই জায়গাটা আমাদের সমন্বয় করতে হবে। যত তাড়াতাড়ি সমন্বয় করা যাবে আমাদের সমস্যাগুলো তত তাড়াতাড়ি সলভ হবে। যখনই আমরা গাড়ি বের করছি প্রতিটা গাড়িতে কিন্তু আমাদের প্রায় পার্টস মিসিং থাকছে। অনেক সময় এই জন্য আমাদের যারা মেম্বাররা আছে প্রায় কিন্তু আমাদের কাছে কমপ্লেন করছে। আমদানিকারকদের জন্য বড় সমস্যা শুল্ক ভবন ও বন্দরের বিরাট দূরত্ব। এই সমস্যার সমাধানে দ্রুত মংলা বন্দরে শুল্ক কার্যালয় নির্মাণের কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলা কাস্টম হাউস খুলনা থেকে বাংলায় স্থানান্তরের একটা প্রক্রিয়া আছে এবং এটি প্ল্যানিং কমিশন 172 কোটির একটা প্রজেক্ট অনুমোদনের অপেক্ষা আছে। আশা করছি অর্থ বছর এটি অনুমোদিত হয়ে গেলে আগামী অর্থ বছর থেকে বাংলা কাস্টম হাউসের সেখানে অফিস প্লাস কর্মকর্তা কর্মচারীদের জন্য বাসস্থানের ব্যবস্থা হবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে গাড়ি আমদানিকারকদের সকল প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিসিটিভি ক্রয়ের প্রক্রিয়াধীন আছে। তারপরে আমাদের কিছু কিছু গাড়ি আছে ওপেন ইয়ার্ডে, কিছু আছে শেডের মধ্যে, আবার কিছু আছে হার্ডেন শেডে। আমরা গ্র্যাজুয়ালি সবগুলি ইয়ার্ডই হার্ডেন করে ফেলবো। চায়নার সঙ্গে G2G প্রকল্পের আওতায় যে আমাদের মাল্টি স্টোরিড কার ইয়ার্ড হবে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায় গত 8 বছরে এ বন্দর দিয়ে গাড়ি আমদানির সংখ্যা ৭১,০০০। বর্তমানে ৪,২৬২টি গাড়ি রয়েছে বন্দরে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা, বাগেরহাট। নতুন ভ্যাট আইন কার্যকরের প্রশ্নে অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়েছে। ব্যবসায়ীদের যুক্তি অগ্রহণযোগ্য উল্লেখ করে যে কোনো মূল্যে ভ্যাট আইন কার্যকরের কথা বলেছেন অর্থমন্ত্রী। এ সময় প্যাকেজ ভ্যাট বহাল রাখা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক সভায় অর্থমন্ত্রী ও ব্যবসায়ীদের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। র মেটেরিয়ালস গুলি আছে, র মেটেরিয়ালস এর উপরে এখন সর্বনিম্ন আছে 5% ট্যাক্স। আমি 3% করার জন্য অনুরোধ করছি। এবং আমাদের যে সকল পণ্য আমরা মধ্যবর্তী কাঁচামাল, যেগুলি আমাদের কিছু ছিল না, 30 বছর আগে মোবাইল ফোন বলে কিছু ছিল না, আজকে কিন্তু এই দুটো জিনিস আমাদের লাইফে হ্যাজ বিকাম হ্রাস করার প্রস্তাব করছি।
ওদেরকে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আচ্ছা, গুরুত্বপূর্ণ ফোরাম। সভাপতি এফবিসিসিআই দয়া করে শৃঙ্খলা বজায় রাখেন। IMFI একটা ফান্ড দিয়েছে এই নতুন আইনকে সম্প্রসারিত করার জন্য, ট্রেনিং এর জন্য। আজ পর্যন্ত কি এনবিআর আমাদেরকে কোনো ট্রেনিং এর ব্যবস্থা করেছেন কিনা? বিসিসিআই কাজ করছেন আপনাদের সাথে, বাট রিজাল্টের বেলায় জিরো। আমাদেরকে যদি আবার রাজপথে নামতে হয় ছাত্রদের মতো, সেক্ষেত্রে কিন্তু আপনারাও বিফল হবেন। বোগাস কথাবার্তা বলেন, 1 পয়সার ট্যাক্সও দেন না, মোটা মোটা বক্তৃতা করেন। 35,000 বেড দেয়। আপনার ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী কজন তার মধ্যে আছে বলেন? কজন তার মধ্যে আছে এই 32,000-এর মধ্যে? আমি বলছি নেই কেউ। আপনি খামাখা আন্দোলন করেন, আন্দোলন করে কিচ্ছু হবে না আপনার, এবং আপনার আন্দোলন আমরা দমন করবো যদি আপনি করেন। গঠন করার প্রস্তাব করছি। শুল্ক আইন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাস্টমস ভ্যালুয়েশন এগ্রিমেন্ট ও ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের আলোকে মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তি আয়কর মুক্ত আয়ের সীমা 2.5 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 3,25,000 টাকা নির্ধারণ করার জন্য প্রস্তাব করছি। নতুন আইনটির সবচেয়ে সফলতম দিক হচ্ছে এটা ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়িত হবে, এবং যেখানে দুর্নীতি এবং হয়রানির কোনো সুযোগ থাকবে না। যে অন্যরা যেসব করবেন এবং এইসব আজকের মিটিং এর বিশেষ করে যেসব প্রস্তাব আসে, এটা অ্যাম্বিশাস বাজেট এবং অ্যাম্বিশনটা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এবারে চিন্তা করছে, কিন্তু এখনো সেটা বলতে পারবো না, কর্পোরেট ট্যাক্স রেটটাকে আরেকটু রেশনালাইজ করা। এটা আপনারা একটু চিন্তা করবেন যে কেন এই আলোচনা করছি। এইখানে এরকম যুদ্ধের থ্রেট দেওয়া। কাশেম আমাদের ডিসিসিআই, আপনি অত্যন্ত মূল্যবান বিভিন্ন প্রস্তাব রেখেছেন এবং আমার মনে হয় আপনি অনেকটা। 2021 সালের মধ্যে পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন অর্জিত হবে না বলে মন্তব্য করেছেন বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে পোশাক শিল্প নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিজিএমই সভাপতি বলেন, জ্বালানি সমস্যার পাশাপাশি পর্যাপ্ত অবকাঠামো না থাকায় সক্ষমতার দিক থেকে প্রতিযোগী দেশের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। একই সাথে ক্রেতাদের শর্ত মেনে কারখানা সংস্কারে মালিকরা প্রচুর বিনিয়োগ করলেও পোশাকের দাম বাড়াচ্ছে না ক্রেতারা। এই অবস্থায় বিদেশি ক্রেতাদের সাথে দর কষাকষির মাধ্যমে পোশাকের ন্যায্য মূল্য আদায়ের উপর জোর দেন বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ। কিন্তু আমি মনে করি যে আমি গার্মেন্টস উদ্যোক্তা, যে শার্টটা এখানে $6 বা $8 বিক্রি হয়, সেটা পুরো চেইন পার হয়ে যখন রিটেল শপে যায় ইউএস এর কোনো বাজারে, সেটা $40 বিক্রি হয়। কিন্তু একটা বড় এফিসিয়েন্সির ব্যাপার আছে এই পুরো চেইনে, যেটাতে আমাদের প্রোডাক্ট প্রডিউসাররা সেটার মধ্যে নাই। আমরা ইপিজেডের জায়গা চাইতে গেলে পাওয়া যাবে না, আমরা কোনো রকম সুযোগ সুবিধা পাবো না। তারপরেও সবাই মিলে যদি একত্রে কাজ করি, তাইলে আমরা যে ভিশন সেট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, $60 বিলিয়ন এক্সপোর্ট করবেন 2021 সালে, এবং সেখান থেকে গার্মেন্টস সেক্টর $50 বিলিয়ন দেবে। হয়তো আমাদের 2021 সালে পারবো না, কিন্তু $50 বিলিয়ন করা আমাদের জন্য কোনো কষ্টের বিষয় হবে না। শ্রম আইনে 8 ঘন্টা কাজের কথা বলা হলেও মজুরি কম হওয়ায় দৈনিক 9 থেকে সর্বোচ্চ 15 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য হচ্ছে পরিবহন, রিরোলিং মিল ও হোটেল রেস্তোরাঁর কর্মীরা। এর মধ্যে 10% হোটেল কর্মী নিয়োগপত্র পেলেও পরিবহন ও রিরোলিং মিলের শ্রমিকরা পায় না, ফলে কোনো ধরনের সুবিধা পায় না তারা। 5টি শ্রমঘন খাতের কর্মঘণ্টা ও মজুরি বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস পরিচালিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ধানমন্ডিতে বিলসের সেমিনার হলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ বলেন, শ্রমিকরা নির্ধারিত শ্রমঘণ্টার বাইরে কাজ করতে বাধ্য হচ্ছে। এতে অল্প সময়ে তারা কর্মক্ষমতা হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মে দিবসে কাজ করছে অনেক শ্রমিক। 80% নিরাপত্তা কর্মী 8 ঘন্টার বেশি কাজ করে। এর মধ্যে 58%-এর কোনো নিয়োগপত্র নেই।
স্বাস্থ্য খাতে 42% শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করে। এছাড়া 2016 সালে দুর্ঘটনা ও সহিংসতায় কর্মক্ষেত্রে 888 জন শ্রমিক নিহত, 1093 জন আহত, 73 জন অপহৃত, 3 জন নিখোঁজ হয়েছে বলে জানানো হয়। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করল গেটকো NIIT সেন্টার অব এক্সেলেন্স। রোববার রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ডক্টর আদর্শ সোয়াইকা। এছাড়া গেটকো গ্রুপের চেয়ারম্যান KM খালেদ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Analytics, social media, artificial intelligence, machine learning. ফিনান্সিয়াল ইনোভেশন ফোরামের উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিনান্সিয়াল ফোরাম বাংলাদেশের প্রধান সম্পাদক মোহাম্মদ আল রুমি। সভায় দেশের অর্থনীতি, উদ্যোক্তা নির্ভর অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইউরোপ মহাদেশে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্রেক্সিটের পর শাখা স্থান নির্ধারণ করছে বিভিন্ন ব্যাংক। আগামী 2 মাসের মধ্যেই নির্ধারণ করতে হবে পুরো ব্লকের গ্রাহকদের সেবা দিতে কোথায় শাখা স্থাপন করবেন তারা। এই লক্ষ্যে আগামী 4 মে ফ্রাঙ্কফুর্টে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে এজন্য ব্যাংকগুলোকে ECBর কাছে লাইসেন্সের আবেদন করতে হবে। বছরের প্রথম প্রান্তিকে কমেছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রবৃদ্ধি। এই সময়টায় দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 0.7%, যা 2014 সালের প্রথম প্রান্তিকের পর সর্বনিম্ন। অথচ নির্বাচনী ইশতেহারে ডোনাল্ড ট্রাম্প জিডিপি প্রবৃদ্ধি 4% নির্ধারণ করেছিলেন। এই প্রবৃদ্ধির পর কর্পোরেট কর কমানোর পরিকল্পনা করছে হোয়াইট হাউস। কর্পোরেট কর 35% থেকে 15% নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি দেশের বাইরে ব্যবসা পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠান থেকে কর আদায়েরও চেষ্টা চলছে। তবে ট্রাম্পের নেয়া পদক্ষেপগুলোর প্রতিফলন 2017 সালের শেষ কিংবা 2018 সালের শুরুর দিকে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। মহান মে দিবসে দেশ জুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ, ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও কমেনি মজুরি বৈষম্য, বিদ্যমান আইনি দায়ী বলছেন সংশ্লিষ্টরা। ILOর সব পরামর্শ মানা সম্ভব নয় জানালেন প্রতিমন্ত্রী। চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ। চলতি মাসে চুক্তি হবে জানালেন রেলমন্ত্রী। নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে শঙ্কা। 2 মাসের নিষেধাজ্ঞার পর আজ আবারও নদ নদীতে মাছ ধরা শুরু। নিষেধাজ্ঞা সফল হওয়ায় উৎপাদন বেশি হওয়ার আশা উচ্ছ্বসিত জেলেরা। এবং নানা সমস্যায় মংলা বন্দরে কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। লোকসানে ব্যবসায়ীরা, কার্যক্রম গতিশীল না হলে ক্ষতিগ্রস্ত হবে বন্দর অর্থনীতি বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।